মাধবপুর নামে একটা ছোট্ট গ্রামে টুম্পা তার দুটো ছেলে এবং তার একটা বৌমাকে নিয়েই থাকতো। তবে তার বড় ছেলে বিয়ে দিয়েছিল আর তার ছোট ছেলের এখনো বিয়ে দেয়নি। তার দুই ছেলে সে জমিতে কাজ করে যা রোজগার হতো তাতেই তাদের সংসার চলে যেত। সেই বৃষ্টি কখন থেকে শুরু হয়েছে, এখনো তো থামার নাম নিচ্ছে না। আর আমার লোকটার বলিহারি, সেই তো কখন বেরিয়েছে, এখনো আসার নাম নেই। জানি না সে কোথায় আটকে গেছে, কি করছে না করছে কিছুই বুঝতে পারছি না। কখন যে বাড়ি আসবে না আসবে তার কোনো ঠিকানা নেই। আর এদিকে আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। এত বৃষ্টির মধ্যে নিশ্চয়ই কোথাও আটকে গিয়েছিলে। সেই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত চিন্তা করছি, আর শুধু তোমার পথে বসে আছি যে তুমি কখন বাড়িতে আসবে। আরে গিন্নি, আর বলো না, বাজার থেকে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো বলো তো, একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু দেখছি বৃষ্টি কমছে না। তাই তো ভিজে ভিজেই চলে আসলাম, আর বৃষ্টিটা তো আমার নাম নিচ্ছে না। হ্যাঁ গো জানি, সেই কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার তো নাম নিচ্ছে না। যাও যাও, তুমি গিয়ে জামাটা পাল্টে ফেলো, তোমার জামা তো পুরো ভিজে গেছে, তা না হলে যে ঠান্ডা লেগে যাবে। জানো তো গিন্নি, ভগবানের অশেষ কৃপা, আজকের আমাদের ফসল কাটা হয়েছে, আর আজই রাতেই বৃষ্টি শুরু হয়েছে। সেই ফসলগুলো বিক্রি করতে করতেই তো এত দেরি হয়ে গেল। আর ভাই বাড়িতে এসেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাই অনেকক্ষণ আগেই চলে এসেছে। সে তো খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছে, মনে হয় এখন সে ঘুমিয়েও পড়ে গেছে। হ্যাঁ গিন্নি, আমি ওকেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যখন দেখলাম যে আকাশের আবহাওয়াটা খারাপ আছে, তখনই আমি ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। বললাম যে তুই চলে যা, আর এখানে সব কিছু আমিই সামলে নেব। তা ওই সামলে সুমলে আসতে আসতেই তো আবার রাস্তাতেই বৃষ্টি নেমে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে। যাও, তুমি জামা কাপড়টা ছেড়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ও গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসে কোদালটা দাও তো দেখি, তাড়াতাড়ি জমিতে যেতে হবে। আচ্ছা, দুই ভাইয়ের এত তাড়া কিসের বলো তো? সবে তো খাওয়া দাওয়া করেছো, একটু বিশ্রাম নাও, তারপর তো যাও। পেটের ভাত তো হজমই হবে না যদি এমনভাবে দৌড়ে দৌড়ে যাও। আরে গিন্নি, কালকের বৃষ্টি হওয়ার কারণে আজকে রাতে ঘুমটা ভালোই হয়েছে, তাই তো উঠতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু তুমি তো ডেকে দাওনি, তার কি করব? এবার যে তাড়াতাড়ি যেতে হবে, আর দেরিও হয়ে গেছে অনেক। গিয়ে দেখি মাঠের অবস্থা কেমন আছে। কি আর করব বলো তো, কাল তো এত রাতে এসেছো ভিজে ভিজে, তাই জন্য আমি আর সকালে ডাকিনি। আর এমনিতে তোমরা তো কাল ফসল কেটে বাজারে দিয়ে এসেছো, আর তো কোনো কাজই নেই এখন। তা দুই ভাই একটু বাড়িতে বসে বিশ্রাম তো নিতে পারো। আরে বৌদি, ওসব তুমি বুঝবে না। আর কি বলবো, কাল এত বৃষ্টি হওয়ার কারণে নিশ্চয়ই মাঠে ঘাটে জল বেঁধে গেছে। এবার জমিতে গিয়ে দেখতে হবে যে কতটা জল কাদা বেড়েছে, আবার সেইগুলো তো আবার পার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বলেও তোমরা শুনবে না। সব সময় তো জল কাদায় রোদেতে কাজ করে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই বললাম একদিন বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে, তোমরা যাও। আরে মা, আপনি ঘুম থেকে উঠে গেছেন? আমি তো আপনাকে ডাকার জন্যই আসছিলাম, ভাবলাম আপনি ঘুমাচ্ছেন, তাই গিয়ে ডেকে আসি, তাই তো এলাম। হ্যাঁ বৌমা, অনেকক্ষণ আগেই উঠে গেছি। আজকে রাতে ঘুমটা খুব ভালোভাবেই হয়েছে। হ্যাঁ মা, এটা আপনি ঠিকই বলেছেন। কালকের বৃষ্টি হওয়ার পর থেকে রাতে ঘুমটা একটু ভালোই হয়েছে, তা না হলে যা গরম পড়েছিল কি বলবো। হ্যাঁ বৌমা, এটা তুমি ঠিকই বলেছ। কাল বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই তো ঘুমটা খুব ভালোই হয়েছে। আর শোনো বৌমা, বড় খোকা ছোট খোকা
তারা ঘুমাচ্ছে নাকি তারা কাজে বেরিয়ে গেছে মা? হ্যাঁ মা, একটু আগে ওরা বেরিয়ে পড়েছে মাঠে যাওয়ার জন্য। আরে মা রে, তুই তো আমার ঘরের লক্ষ্মী রে মা, লক্ষ্মী। 10 হাত দিয়ে তুই আমার সংসারটা একদম সামলে রেখেছিস। যদি তোর বাবা আজকের বেঁচে থাকতো তাহলে যে এইসব দেখে সে অনেক শান্তি পেত রে। আরে মা, এইসব আপনি কি বলছেন বলুন তো? আপনার মতো শাশুড়ি পাওয়া আমার ভাগ্যের ব্যাপার ছিল। জানি না কোন জন্মে পুণ্যের কাজ করেছি, তাই এ জন্মে তোমার মতো আমি একটা শাশুড়ি মা পেয়েছি। এবার শুধু আমার একটাই চিন্তা রে মা, যদি আমার ছোট ছেলের বিয়েটা দেওয়ার পর ওর বউ কেমন হবে না হবে সেই ব্যাপারটা নিয়ে আমার খুব চিন্তায় আছি রে মা। মা, তুমি এত চিন্তা করো না তো, দেখবে তোমার ছোট বৌমাও খুব ভালো হবে, সেও তোমার মনের মতো হবে, তুমি অত চিন্তা করো না। সেটা সময়ই বলবে রে মা, আমরা কি জানি কে কখন কেমন হবে না হবে। মা, এবার চলুন তো দেখি, গরম গরম ভাত তরকারি আছে, তাড়াতাড়ি খেয়ে নেবেন চলুন। আর এই ঠান্ডার সময় গরম গরম ভাত তরকারি খুব আরাম পাবে মা, আর মনে হয় তোমারও তো খিদে পেয়েছে। তা মা, আজ কোনো পান্তা কেন রাখিসনি, আর গরম গরম ভাত কেন করতে গেলি রে মা? মা, কাল বৃষ্টি হয়েছে, তাই একটু তো ঠান্ডা ঠান্ডার ভাব আছে, তাই ভাবলাম যদি গরম গরম ভাত সবাই এই ঠান্ডার মধ্যে খাই তাহলে সবার একটু আরাম লাগবে। আর এমনিতে আপনার ছেলেরা মাঠে ঘাটে জল কাদার কাজ করবে, তাই ভাবলাম একটু গরম গরম ভাত বানিয়ে দিই যাতে ওরা খেয়ে যেতে পারে। তাই ওরা গরম গরম ভাত তরকারি দুজনেই খেয়ে গেছে মা। মা, আপনি আসুন, আমি ভাত বাড়ছি। কি গো গিন্নি, কোথায় গেলে? একটু জল নিয়ে এসো তো তাড়াতাড়ি। নাও, এই নাও জল। গিন্নি, এবার আমাদের দুটো খেতে দাও, পেটে যে ছুঁচোয় ডন মারছে গো, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ বৌদি, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। সেই কোন সকালে খেয়ে গেছি, দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও বৌদি, খেতে দাও। হ্যাঁ গো, আমি জানি তোমাদের খুব জোরে খিদে পেয়েছে। এবার যাও তো, দুজনে গিয়ে পুকুর থেকে একটা ডোব দিয়ে আসো, ততক্ষণ আমি ভাত টাত সব কিছু বাড়ছি। তারপর সবাই একসাথে খেতে বসে। আরে বৌদি, তোমার হাতে রান্নার কোনো জবাব হবে না বৌদি, কি স্বাদ তোমার হাতে রান্না। তোমার হাতে রান্না ছাড়া আমার আর কারো হাতে রান্না পছন্দ হয় না বৌদি। আচ্ছা তাই নাকি ভাই? এবার একটা বিয়ে করো, আর যখন তোমার বউ আসবে তখন দেখবে এই বৌদির হাতে রান্নার পছন্দ হবে না, তখন বউয়ের হাতে রান্নাই পছন্দ হবে তোমার। আরে বৌদি, তুমি যে কি বলো না, আমি ওসব বিয়ে ঠিয়ে করতে পারবো না। আমি তোমাদের কাছেই ভালো আছি, ওসব বিয়ে ঠিয়ে করলে অনেক ঝামেলা। এইসব তুমি কি বলছো ভাই? সে ঝামেলা কিসের হবে? সেই মেয়ে যে তোমার সুখ দুঃখের সাথী হবে। আর তুমি চিন্তা করো না, একটা ভালো মেয়ে দেখে তোমাকে বিয়ে দেব। আচ্ছা মা, তুমি কি বলছো? দেখো ভাইয়ের বয়স হতে যাচ্ছে, তা একটা মেয়ে আমরা কি দেখব? আরে বৌমা, আমিও চাই ছোট খোকার বিয়ে দিতে, তা তোমরা একটা ভালো দেখে মেয়ে দেখো, বিয়ে তো ওকে দিতেই হবে। আর ছেলে যে আমার শায়না হয়ে যাচ্ছে, যদি এই বয়সে বিয়ে না দিই তাহলে বয়সকালে যে ওর জন্য কোনো মেয়ে দেখা পাবো না। মা, তুমিও বৌদির সাথে সাথে বলতে শুরু করেছো, আমি তোমাদের কাছে ভালো আছি, ওইসব বিয়ে ঠিয়ে আমি করতে পারবো না। বউ যদি এসে আমার দাদা বৌদির সাথে যদি সম্পর্ক নষ্ট করে দেয়, তোমার সাথে যদি নষ্ট করে দেয়, তখন কি হবে বলো তো? আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না মা, আমি ওইসব বিয়ে ঠিয়ে করবো না, এইসব বিয়ের কথা বন্ধ করো। আরে ভাই, তুমি এত চিন্তা কেন করছো? সেই মেয়ের মধ্যে যদি কিছু কম থাকে তাহলে গড়ে পিঠে মানুষ করার তো আমাদের দায়িত্ব, তাই না? আমাদের বাড়িতে যখন বউ হয়ে আসবে তারপর আমরা সব কিছু শিখিয়ে পড়িয়ে নেব। তাহলে তুমি এত চিন্তা করছো কেন? আর তুমি অত চিন্তা করো না তো, দেখবে মেয়ে অনেক ভালোই হবে, আর তেমন দেখেই মেয়ে তোমার জন্য খুঁজবো ভাই। ঠিক আছে বৌদি, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আরে ভাই,
তুই অত চিন্তা করিস না তো, সব কিছু দায়িত্ব তোর বৌদির ওপর ছেড়ে দে, দেখ না তারপর কি হয়। তাহলে মা, ভাই তো রাজি হয়ে গেছে, তাহলে কি আমরা মেয়ে দেখা শুরু করব? একটা ভালো দেখে মেয়ে দেখে ভাইয়ের চেয়ে বিয়ে দিতে হবে। আর আমি আর কতদিন বলো তো সংসারে একাই কাজ সামলাবো? আমার সাথে যদি একটা সঙ্গী পাই, দুজনে হাতে হাত মিলিয়ে কাজ করব, কত না ভালো হবে। ঠিক আছে বৌমা, তাহলে তোমরা মেয়ে দেখা শুরু করো মা। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রমেশের জন্য একটা ভালো মেয়ে দেখে তাকে বিয়েও দিয়ে দেয়। তবে রমেশের বউ খুব সুন্দরী ছিল, আর খুব সুন্দর দেখতেও ছিল। আচ্ছা ছোট, চল আমরা একটু পুকুর পাড়ে থেকে এই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। কেচে নিয়ে আসার পর আবার রান্না বসাতে হবে। চল বোনটি আমার। দিদি, এতগুলো জামা কাপড় কাচতে কাচতে তো সেই সন্ধ্যা হয়ে যাবে। এতগুলো জামা কাপড় কি করে কাচবো বলো তো? আরে দূর পাগলি, তোকে একা একা কাচতে কে বলেছে বলতো? আর আমি যাচ্ছি কি বামনের ভাতে? চল, আমিও কাচবো। জানিস ছোট, তোর বিয়ের পর থেকে আমি তো ভালোভাবে কথাইও বলতে পারছি না। তোকে কিছু কথা জিজ্ঞাসা করব বোন আমার, তুই কিন্তু সত্যি কথা বলবি। হ্যাঁ দিদি, বলো না, কি কথা? আচ্ছা ছোট, বিয়ের পর তোর নতুন শ্বশুরবাড়ির মানুষজন কেমন লাগছে বল তো দেখি। আমার শ্বশুরবাড়ির সবাই খুবই ভালো দিদি, আর সবাই তো আমাকে খুবই ভালোবাসে। কেউ বুঝতেই দেয় না যে আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছি। যেটা প্রয়োজন সবাই সেটা আমার সামনে এনে দেয়। আর সব থেকে ভালো তুমি, যেটা আমার প্রত্যেকটা কাজে কাজে তুমি আমাকে সাহায্য করো। থাক থাক ছোট, আর প্রশংসা বেশি করতে হবে না, ঠিক আছে? চুপ কর এবার। আরে দিদি, আমি তো সত্যিই বলছি। আর শোনো দিদি, এবার তুমি কাছাকাছি করো, আমি একটু উপরে গিয়ে বসি। আর ভালো লাগছে না, কাচতে কাচতে তো কোমর পিঠ যন্ত্রণা হয়ে যাচ্ছে। এবার তুমি কাচো তো, আমি একটু গিয়ে বিশ্রাম নিই। আচ্ছা ঠিক আছে ছোট, তুই যা, উপরে গিয়ে একটু বিশ্রাম নে। তার থেকে আমি সব জামা কাপড়গুলো একটু কেচে নিই। জানো গিন্নি, কাজেতে গেলে ভালোভাবে কাজে মন বসাতে পারি না। এই বাড়িতে এত সুন্দর একটা বউ থাকতে কি বাইরে কাজে মন বসে বলো? শুধু বারবার তোমার কথা মনে পড়ে, বারবার তোমাকে দেখতে ইচ্ছা করে। কি বলি বলো তো? থাক থাক, আমাকে আর অত কিছু বলতে হবে না। আর শোনো, তোমার সাথে আমার কিছু একটা কথা আছে। আরে গিন্নি, এত ভেবে চিন্তে কেন কথা বলছো? যা বলার তা বলে ফেলো গিন্নি, বলে ফেলো। না গো, তুমি যদি কিছু মনে করো, সেই কারণে তো আমি বলিনি। আচ্ছা ঠিক আছে গিন্নি, কিছু মনে করব না, বলো দেখি কি কথা আছে। শোনো না, যেদিন আমি তোমাকে দোকানে ওই শাড়িটা দেখিয়েছি, সেই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। সেই শাড়িটা আমাকে কিনে দিতে হবে। দাও না গো ওই শাড়িটা কিনে। আচ্ছা ঠিক আছে গিন্নি, ঠিক আছে। সেই শাড়িটা তোমার পছন্দ হয়েছে যখন, আমি তোমাকে জন্য এনে দেব। তুমি অত চিন্তা করো না তো। মা, আমি কিন্তু আপনার জন্য ইলিশ মাছ ভেজেছি। আর আপনি তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসেন। এবার নিন তো, তাড়াতাড়ি ঝটপট ইলিশ মাছটা খেয়ে নিন। জানো তো ছোট বৌমা, বিয়ের আগে যখন আমি আমার বাবার কাছে ছিলাম, তখন কিন্তু আমার বাবা আমার জন্য বড় বড় 2 পিস ইলিশ মাছ রাখতো। আর সবাইকে তো 1 পিস 1 পিস করে, আর আমি একাই 2 পিস, কারণ আমি খুব ভালোবাসতাম। আর বিয়ের পর যখন আমি তোমার এখানে চলে আসি, তখন কিন্তু এখানে ইলিশ মাছ হলে আমার নিজের জন্য কিন্তু থাকতো না। সবাইকে দেওয়ার পর তখন তোমার শ্বশুর ইলিশ মাছ আমার জন্য রেখে দিত, কারণ জানে আমি ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করতাম। মা, বাবা তো অনেক ভালো ছিল, তবু তো বাবা আপনার জন্য কিছু তো রাখতো। আর আপনার ছেলেকে যদি কিছু খেতে দিই, পাতে দেনে আর কিছুই থাকে না, সব কিছুই খেয়ে নেয়। একবারের জন্য জিজ্ঞাসা করে না যে তুমি খেয়েছো নাকি খাওনি। আরে ছোট বৌমা, ও যখন খেতে বসে তখন কিন্তু কারোর দিকে একদম তাকায় না,
এক মনে খেয়ে যায়। আর ওর খিদে পেলে একবার ও কাউকে জিজ্ঞাসা করে না মা, ও ওর নিজের মনের মতো করে খেয়ে নেয়। মা, রান্না কেমন হয়েছে সেটা তো বললেন না মা। খুব ভালো হয়েছে বড় বৌমা, তোর হাতে রান্না, তোর হাতে রান্নার তো কোনো জবাবই হয় না মা। এত বছর ধরে খেয়ে খেয়ে আসছি, তোর হাতে রান্নার স্বাদই আলাদা রে মা। জানি না মা, কবে যে আমি রান্না বান্নাটা শিখবো তা কেই জানে। দিদি, এবার থেকে কিন্তু তুমি আমাকে রান্না বান্নাগুলো শিখিয়ে দেবে। আমারও আর ভালো লাগছে না, মা সবসময় তোমার প্রশংসা করতে চায়। একদিন তো আমিও চাইবো যে মা আমাকে প্রশংসা করে। আরে দূর পাগলি, তুই এত চিন্তা কেন করছিস বল তো? তোর রান্না বান্না সব কিছু কাজকর্ম আমি শিখিয়ে দেব। কদিন হয়েছে তোর বিয়ে হয়েছে, একটু যাক, তারপর দেখবি তুই ধীরে ধীরে সব কিছু শিখে যাবি রে বোন। হ্যাঁ ছোট বৌমা, তুমি অত চিন্তা করো না মা, দেখবে ধীরে ধীরে তুমি সব শিখে যাবে মা। অত তাড়াহুড়োর কোনো দরকার নেই মা, দরকার নেই। রমেশ বাড়ি ফেরার পথে তার স্ত্রীর জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিয়ে আসে। এই নাও গিন্নি তোমার শাড়ি, তুমি যে শাড়িটা পছন্দ করেছিলে সেই শাড়িটা নাও। আরে, তুমি নিয়ে এসেছো? আমি ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। বাহ, খুব সুন্দর শাড়িটা। দিদি দেখো শাড়িটা কত সুন্দর। ভাই, ভাগ্যিস তুমি শাড়িটা নিয়ে এসেছো। যদি শাড়িটা না নিয়ে তুমি বাড়িতে ঢুকতে, তাহলে বোধহয় আজকে তোমার আর খাবার কপালে জুটতো না, বুঝেছো? হ্যাঁ বৌদি, সে তো জানি, তাই মনে করেই নিয়ে এসেছি শাড়িটা। আচ্ছা থাক থাক তোমাদের কথা, তুমি চলো ঘরে চলো, আর আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে ও গিন্নি, তোমার এত মন মরা হয়ে কেন বসে আছো? কি ব্যাপারটা তো বুঝতে পারছি না। হ্যাঁ তাই তো, আমার মন মরা হোক আর চাই কিছু হোক, তাতে তোমার কি আসে বলো তো? কোনোদিন কি একবার ফিরে তাকিয়ে দেখেছো যে আমার কি প্রয়োজন না প্রয়োজন, আমার কি চাই না চাই? সেসব তো তুমি খবর রাখো না, তোমার তো শুধু কাজ আর কাজ নিয়েই থাকো। ওহো গিন্নি, এবার শান্ত হও তো, বলো তো কি হয়েছে, আর এতটা অভিমান কেন সেটাই বলো। আজকের ভাই ছোটোর জন্য একটা সুন্দর শাড়ি এনে দিয়েছে, আর তুমি আমার জন্য তো এখনো পর্যন্ত একটা শাড়ি কিনে দাওনি। সেই পুজোর সময় একটা শাড়ি কিনে দিয়েছো, সেই পুজো 1 বছর আগে হয়েছে, এখনো পর্যন্ত একটা শাড়ি কিনে দাওনি। দেখো তো ওদের মধ্যে কত ভালোবাসা, আর ছোটোর জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিয়ে এসেছে ভাই। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি যে আমার গিন্নির এতটা মুখটা কেন ফুলে আছে। ঠিক আছে গিন্নি, তুমি অত চিন্তা করো না তো, আমি তোমার জন্য কালকে ওরকমই একটা শাড়ি এনে দেবো, তুমি অত চিন্তা করো না। তুমি সত্যি বলছো আমাকে শাড়ি কিনে দেবে? হ্যাঁ গিন্নি হ্যাঁ, চলো চলো, এবার চলো তো দেখি শুয়ে পড়ো তো, কালকে তোমার জন্য আমি একটা ওরকমই শাড়ি এনে দেবো। দিদি, আজকে রান্নার সব আমি করেছি, আর তোমার তো এমনিতে একটু শরীরটা খারাপ ছিল, তুমি তো বাড়ির জন্য অনেক কিছু করো, তাই ভাবলাম আমি একটু রান্না বান্নাটা করি। মা চলুন তো, এবার খাওয়া দাওয়া করে দেখবেন যে রান্না কেমন হয়েছে না হয়েছে। আরে বৌমা, আর একটু অপেক্ষা করো মা, এক্ষুনি আমার বড় ছেলে আর ছোট ছেলে চলে আসবে, তাহলে সবাই একসাথে মিলে সবাই আনন্দ করে খাবো মা। হ্যাঁ রে ছোট, তোর হাতে রান্না যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হয় খুব সুস্বাদু হয়েছে। আর একটু অপেক্ষা কর, সবাই মিলে একসাথে বসে খাবো। কিছুক্ষণের মধ্যে রাহুল আর রমেশ বাড়িতে ফিরে আসে। আরে গিন্নি, এই নাও তোমার শাড়ি, তুমি কালকে তো খুব বলছিলে, নাও এবার যে তুমি খুশি হয়েছো তো এই শাড়ি নিয়ে? হ্যাঁ গো, আমি খুব খুশি হয়েছি, আর শাড়িটা সত্যি অনেক সুন্দর শাড়ি। তাহলে দিদি, আমার মতো শাড়ি কিনেছো, খুব ভালো করেছো দিদি। আমরা দুই যা কিছু করব সব যেন একই হয়, আর আমরা দুই যা না, আমরা দুই বোন। বৌমারা, এবার চলো চলো, সবাই তো একসাথে হয়ে গেছে পরিবারের, চলো মা, এবার আমরা খাবারটা শুরু করি। আজ এই প্রথমবার ছোট বৌমার হাতে রান্না খাবো,
চলো মা। তারপর সবাই খাবার খেয়ে বলতে থাকে, আরে গিন্নি, এ তুমি কি বানিয়েছো? কাংড়ার টক? আরে এত সুস্বাদু! সত্যি তুমি এত ভালো রান্না কিভাবে শিখলে বলো তো? হ্যাঁ বৌমা, তুমি যে খুব সুন্দর রান্না করেছো। এমন রান্না আমার বড় বৌমার হাতের মতো স্বাদ পাচ্ছি মা। আমার ছোট বৌমা আর বড় বৌমা বাবা রূপে গুণে আর সব কিছু কাজকর্মে একদম পরিবাটি রে মা, পরিবাটি। সত্যি খুব সুন্দর রান্না হয়েছে মা, খুব সুন্দর। মা, এই সব রান্নাবান্না কিন্তু আমি বড়দি ভাইয়ের কাছ থেকে শিখেছি। তবে এটা বলতে পারো, যদি দিদি আমাকে এইসব না শেখাতো তাহলে কিন্তু আমি এত ভালো স্বাদের রান্না কোনোদিনও পারতাম না। হ্যাঁ ছোট, তা আমি আমার বোনকে শেখাবো না তা কাকে শেখাবো বল তো? তুই যখন বউ হয়ে এই বাড়িতে এসেছিস তখন আমি মনে মনে শপথ নিয়েছিলাম যে তুই যদি কিছু না জানিস তোকে কিন্তু গড়ে পিটেই আমরা করে নেব। তাহলে কেন করবো না বল? আমি অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্য করে আমার দুটো বৌমা পেয়েছি লক্ষ্মী প্রতিমার মতো। আর এমন যেন বৌমা প্রতিটা ঘরে ঘরে হয়। আর এরা তো শুধু আমার বৌমা না, আমার মেয়েও তাই।